আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সো ভিডিওটি হইতেছে আমরা দেয়াল হুমায়ুন আহমেদ স্যারের দেয়াল বই উপন্যাস বইটি থেকে আমরা কিছু পৃষ্ঠা পড়ব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমরা ছিলাম 16 নম্বর পৃষ্ঠাতে, 16 নম্বর পৃষ্ঠা পড়ছিলাম আর 17 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়ব। সরফরাজ বিরক্ত গলায় বললেন, আমি তো মজার কোনো কথা জানি না। অবন্তী বলল, আমি জানি। আমি বলি তুমি শোনো। আমার মার নাম স্পেনের রানী ইসাবেলার নামে। রানী ইসাবেলা সারা জীবনে দুবার মাত্র স্নান করেছেন। সরফরাজ বললেন, এটা তো মজার গল্প না, নোংরা থাকার গল্প। অবন্তী বলল, রানী ইসাবেলা যখন দরবারে যেতেন তখন পোশাক পরতেন, বাকি সময় নগ্ন ঘোরাফেরা করতেন। গায়ে কাপড় লাগালে গা কুটকুট করত, এই জন্য। সরফরাজ হতভম্ব গলায় বললেন, এই গল্প তোমাকে কে বলেছে? মাস্টার, উনি এই গল্প কেন করবেন? মা চিঠিতে লিখেছেন। মা চিঠিতে মজার কথা লেখেন। সরফরাজ কঠিন গলায় বললেন, যে চিঠিতে এই গল্প আছে সেই চিঠি আমাকে পড়তে দিবে কেন? আমার ধারণা কোনো চিঠিতে এমন কথা তোমার মা লিখে নাই। এই নোংরা গল্প অন্য কেউ তোমার সঙ্গে করেছে, বুঝেছ? অবন্তী হাসল। সরফরাজ বললেন, হাসছো কেন? তোমার এই গল্প আমি সিরিয়াসলি নিয়েছি। অবন্তী বলল, তুমি সব কিছু সিরিয়াসলি নাও। আমার বিষয়ে তোমাকে এত ভাবতে হবে না। তোমার বিষয়ে কে ভাববে? আমার বিষয়ে বাবার লোক আছে। লোকটাকে তোমাকে বলবো না। তবে রানী ইসাবেলা সম্পর্কে আরেকটা কথা বলবো। ওই নোংরা বেটির কোনো কথা শুনবো না। কথাটা শুনলে অবাক হবে। তোমার সঙ্গে থাকা মানেই ঘন্টায় ঘন্টায় অবাক হওয়া, আর অবাক হতে চাচ্ছি না। ঘন ঘন অবাক হলে লিভার ফাংশন ভালো থাকে। তোমার লিভার ফাংশন ভালো থাকার দরকার। সরফরাজ বিরক্ত গলায় বললেন, কি বলবে বলো, ঝামেলা শেষ করো। অবন্তী বলল, আমেরিকার প্রথম ডাক ডাক টিকিটে যে ছবি ছাপা হয়েছিল সেই ছবি রানী ইসাবেলার। সরফরাজ জবাব দেওয়ার আগে দরজার কড়া নাড়ায় শব্দ হলো। নিমন্ত্রিত অতিথিদের কেউ মনে হয় এসেছে। অবন্তী গেল দরজা খুলতে। প্রথম অতিথির নাম খালেদ মোশাররফ। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অবন্তীর বাবার বন্ধু। তারা স্কুল জীবনে একসঙ্গে দাঁড়িয়াবান্ধা খেলতেন। খালেদ মোশাররফের ফুসফুসের জোর ছিল অসাধারণ। ডাক দিয়ে 3 মিনিটে ধরে থাকা সহজ ব্যাপার না। অবন্তী, মা কেমন আছো? ভালো আছি চাচ্চু। আজ তোমাকে অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে। এর কারণ কি মা? চাচ্চু আপনি যখনই আসেন এই কথা বলেন। খালেদ মোশাররফ বললেন, আমি মিলিটারি মানুষ, যা দেখি তাই বলি। আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারি না। অবন্তীকে আজ অন্য দিনের চেয়ে একটু কম সুন্দর লাগছে। মিলিটারিরা কি সব সময় সত্যি কথা বলে? না রে মা, যখন যুদ্ধক্ষেত্রে থাকে তখন অবশ্যই বলে। যুদ্ধের সময় মিথ্যা বলার সুযোগ থাকে না। ভালো কথা। তোমার বাবার কোনো খবর কি পাওয়া গেছে? না। মানুষটা কি হারিয়েই গেল? আশ্চর্য। অবন্তী বলল, বাবার বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিছুদিন পর পর ডুব দেওয়া তার স্বভাব। সরফরাজ ভেতর থেকে বললেন, কে এসেছে? খালেদ। অবন্তী বলল, হ্যাঁ দাদাজান, জন্মদিনের পার্টি এখন শুরু হলো। খালেদ মোশাররফ বললেন, জন্মদিন কি? কার জন্মদিন? অবন্তী অবলীলায় বলল, দাদাজানের। আগে জানলে তো কিছু একটা নিয়ে আসতাম। অবন্তী বলল, এখন সময় আছে, চট করে কিছু একটা নিয়ে আসুন, শুধু ফুল আনবেন না। দাদাজানের ফুল পছন্দ করে না। খালেদ মোশাররফ বের হওয়ার সঙ্গে সঙ্গেই সরফরাজ বললেন, কে এসেছে? অবন্তী বলল, যে এসেছে সে চলেও গেছে। সরফরাজ বললেন, তার মানে? ওই শোনো, জিপ স্টার্ট দেওয়ার চলে যাচ্ছেন। সরফরাজ হতভম্ব গলায় বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আশ্চর্য। শফিক তার জিগাতলার বাসার বারান্দায় কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের ডাল রয়ে গেছে। রাতে ডালের সঙ্গে ডিম ভাজা করা হবে। ডাল থেকে টক গন্ধ আসছে, মনে হয় নষ্ট হয়ে গেছে। গরমে নষ্ট হয়ে যাওয়ার কথা। শফিক ঠিক করলো, এখন থেকে বাড়তি কিছু রান্না হবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই রাঁধবে। বাজারে চাল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানুষ একবেলা রুটি খাচ্ছে। শফিক রুটি খেতে পারে না।
রুটি বানানো ঝামেলা, আটা দিয়ে কাই বানাও, বেলুন দিয়ে রুটি বেলাও, তাওয়া সেঁকো, মেলা দিকদারি। সবচেয়ে ভালো হয় রাধানাথ বাবুর মতো একবেলা খাওয়া অভ্যাস করলে। তিনি সূর্য ডোবার সামান্য আগে একবেলা খান, তাতে যদি তার সমস্যা না হয় শফিকের কেন হবে? রাধানাথ বাবু এখন একটা বই লিখছেন, রবীন্দ্রনাথ এবং যুদ্ধধর্ম। তার নানান রকম অদ্ভুত অদ্ভুত তথ্য দরকার হয়। শফিকের উপর দায়িত্ব পড়ে তথ্য অনুসন্ধান। শফিক তিনি মাগনা খাটান না, প্রতিটি তথ্যের জন্য 20 টাকা করে দেন। রাধানাথ বাবুর কাছে শফিকের 40 টাকা পাওনা হয়েছে। রাধানাথ বাবু বলেছেন, রবীন্দ্রনাথের কোনো এক জায়গায় জীবন এবং মৃত্যু রমণীর 2 স্তন হিসাবে ভেবেছেন। আমরা কিছু মনে পড়ছে না, তুমি খুঁজে বের করতে পারলে 40 টাকা দেব। রবীন্দ্রনাথ রচনাবলীও প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করে। শফিক আজই খুঁজে পেয়েছে, কাল সকাল যাবে, টাকাটা নিয়ে আসবে। তার হাতে একেবারেই খালি। হাত খালি থাকলে তার অস্থির লাগে, মনে হয় পায়ের নিচে মাটি নেই। চূড়াবালিতে সে ক্রমেই তলিয়ে যাচ্ছে। যাই হোক, কাল টাকা পাওয়া যাবে, চূড়াবালি থেকে মুক্তি। রাধানাথ বাবুর কবিতার লাইন দুটি আছে নৈবেদ্যে কাব্যগ্রন্থে। কবিতার নাম মৃত্যু। স্তন হতে তুলে নিলে কাঁদে শিশুর ডরে, মুহূর্তে আশ্বাস পাই গিয়ে স্তনান্তরে। ভাত হয়ে গেছে, ডিম ভাজা গেল না। একটা ডিম ছিল, সেটা পচা বের হয়েছে। শফিকের টকে যাওয়ার ডাল দিয়ে খেতে বসলো। কয়েক নলার বেশি খাওয়ার গেল না, শরীর উল্টো আসছে। আজকে ডাল মাখা ভাত অবশ্যই নষ্ট হবে না। বিশাল কুকুরটা তার পেছনে পেছনে এসে মেঝেতে তাবা গেড়ে বসে আছে। সে নিশ্চয়ই ক্ষুধার্ত। এত বড় শরীরের জন্য প্রচুর খাদ্য দরকার। শফিক ডাল মাখানো ভাত উঠানে ঢেলে দিল। কি আগ্রহ করেই না কুকুরটা খাচ্ছে। ঘরে একটা টিনের থালা থাকলে থালায় ভাত দেওয়া যেত, পশু পাখিরাও তো কিছুটা সম্মান আশা করতে পারে। শফিক বলল, এই তোর নাম কি? কুকুরটা মাথা তুলে তাকিয়ে আবার খাওয়ার মন দিল। শফিক বলল, আমি তোর নাম দিলাম কালাপাহাড়। ঐতিহাসিক চরিত্র, নাম পছন্দ হয়েছে। কুকুর এইবার গিয়ে শব্দ করলো, মনে হয় নাম পছন্দ হয়েছে। শফিক বলল, খাওয়া দাওয়া করে চলে যা, আমি খুবই গরিব মানুষ, ডালটা নষ্ট না হলে আমি খেতাম, তোকে দিতাম না। আমার অবস্থা তোর চেয়েও খুব যে ওপরে তা কিন্তু না। কালাপাহাড় আরেকবার ঘেউ করে শুয়ে পড়ল। তার ডিনার শেষ হয়েছে। ঝড় বৃষ্টির রাতে সে আর বের হবে না, এখানে থাকবে। একজন প্রভু পাওয়া গেছে, এই আনন্দে ঝড় বৃষ্টির রাতে সে আর বের হবে না, এখানে থাকার একজন প্রভু পাওয়া গেছে। এই আনন্দে সে মনে হয় খানিকটা আনন্দিত। মানুষ এবং পশু শুধু যে বন্ধু খুঁজে তা না, তারা প্রভু খুঁজে। অবন্তী মায়ের চিঠি নিয়ে শুয়েছে। খাম খুলেই সে প্রথমেই গন্ধ শুকল তার মার চিঠিতে। 2 ফোঁটা পারফিউম দিয়ে খাম বন্ধ করে। গন্ধের খানিকটা থেকে যায়। আজকের গন্ধটা অদ্ভুত, চা পাতা গন্ধ। মার কাছ থেকে এই পারফিউমের নাম জানতে হবে। অবন্তী চিঠি পড়তে শুরু করলো। শুভ জন্মদিন অবন্তিমা, তুমি তোমার যে ছবি পাঠিয়েছ এই মুহূর্তে তা আমার লেখার টেবিলে। আমি প্রবল তৃষ্ণা নিয়ে ছবিটিকে দিকে তাকাতে তোমার লিখছি, তুমি আমার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে পৃথিবীতে এসেছ। তোমার মতো বয়সে সবাই আমাকে ডাকতো ফ্লাওয়ার। তোমার নাম আমি দিলাম স্বর্গের পুষ্প। একটাই ত্রুটি, তোমার চোখে আমার চোখের মতো নীল হয়নি। তুমি তোমার বাবার কালো চোখ পেয়েছ, ভালো কথা। তোমার বাবার সঙ্গে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে? আশ্চর্যের ব্যাপার, মানুষটা কি শেষ পর্যন্ত হারিয়ে গেল? তুমি চিঠিতে তোমার এক গৃহশিক্ষকের কথা লিখেছিলে। তুমি কি এই যুবকের প্রেমে পড়েছ? চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম।
এখন আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি। তুমি কি আসবে আমার এখানে? যুদ্ধবৃত্তান্ত একটি হতদরিদ্র দেশে পড়ে থাকার কোনো মানে হয় না। তোমার বৃদ্ধ দাদাজানকে সঙ্গে দেওয়ার জন্যে দেশে পড়ে থাকতে হবে, এটা কোনো কাজের কথা না। তোমার জীবনে তোমার একারই এক বৃদ্ধকে সেখানে জড়ানোর কিছু নেই। সে বরং একটা কমবয়সী মেয়ে বিয়ে করুক। একজন বৃদ্ধকে সঙ্গে তোমার পাশ করাকেও আমি ভালো চোখে দেখছি না। সেক্স ডিপ্রাইভড বৃদ্ধরা নানান কুকাঙ্গ করে। আমি তোমাকে নিয়ে চিন্তায় আছি। লুইসের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমি একা বাস করছি। লুইসের কারণে আমি অনেক টাকার মালিক হয়েছি। ঠিক করেছি সমুদ্রের কাছে একটা ভিলা কিনে বাস করব। তুমি আমার সঙ্গে এসে থাকতে পারো। মা মেয়ে সুখে জীবন পার করে দেব। তোমার জন্মদিন উপলক্ষে পারফিউমের একটা সেট পাঠালাম। তোমার 16 বছর হয়েছে বলে 16টা পারফিউম। এর মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালোটার নাম আমাকে লিখে পাঠাবে। যদি আমার পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে পুরস্কার আছে। মা তুমি ভালো থেকো। পাই তোমাকে নিয়ে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমার অস্থির লাগে। ইসাবেলা। মেঘ কেটে আকাশে দাগ উঠেছে। ভাদ্র মাসে চাঁদের আলো সবচেয়ে প্রবল হয়। চারিদিকে পানি জমে থাকে বলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে ভাদ্রের চন্দ্র রাত আলোময় হয়। শফিক বারান্দায় কাঠের বেঞ্চে বসে আছে। বৃষ্টি ভেজা উঠানে চাঁদের আলোয় চিকচিক করছে। এই রূপে শফিকের স্পর্শ করছে। এরকম মনে হচ্ছে না সে কোথাও অস্থির। কোথাও সময় দেবতা সামনে এসে দাঁড়ালে তাকেও নাকি খাদ্যদ্রব্য মনে হয়। কালো কুকুরটা এখনো আছে। শফিক বেঞ্চে বসামাত্রই সে উঠে এসে বেঞ্চের নিচে ঢুকে পড়ল। এক কথায় ঠকে যাওয়ার ডাল মাখা ভাত খেয়ে সেই কৃতজ্ঞতা অস্থির হয়ে আছে। শফিক ডাকলো, কালাপাহাড়। এই কালাপাহাড় সাড়া দিল। বেঞ্চের নিচ থেকে মাথা বের করে তাকালো শফিকের দিকে। শফিক বলল, কুকুর হয়ে জন্মানোর একটা সুবিধা আছে। খুব ক্ষুধার্ত হলে ডাস্টবিন ঘাটাঘাটি করলে কিছু না কিছু পাওয়া যায়। মানুষের এই সুবিধা নেই। কালাপাহাড় বিচিত্র শব্দ করল। শফিকের কেন জানি মনে হলো কুকুরটা তার কথা বুঝতে পেরে জবাব দিয়েছে। শফিকের হঠাৎ করে গায়ে কাঁটা দিল। শফিকের মা জবেদা খানমের একটা পোষা কুকুর ছিল। জবেদা খানম কুকুরটাকে কালাপাহাড় কপাল পোড়া বলে ডাকত। কেউ তার গায়ে গরম ভাতের মার ফেলে কপাল পুড়িয়ে দিয়েছিল। কুকুরটা জবেদা খানমের সঙ্গে কথা বলত এবং ভদ্রমহিলার ধারণা তিনি কুকুরের সব কথা বুঝতে পারতেন। শফিক দীর্ঘ নিঃশ্বাসে ফেলে ভাবল, আমার মা স্কিজোফ্রেনিয়ার রোগী ছিলেন। এই সব রোগীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। আসলেই কি তাই নাকি অন্য কিছু? জগৎ অতি রহস্যময়। হয়তো তার মা সত্যি সত্যি পশু পাখির কথা বুঝতেন। এক শ্রাবণ মাসের কথা। গভীর রাতে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। জবেদা শফিককে বাবা হারিকেন আর ছাতি নিয়ে একটু আগাতো। শফিক অবাক হয়ে বলল, কোথায় যাবে? ঈশ্বরগঞ্জ থেকে তোর বাবা আসছে। কাঠের পুলের কাছে এসে ভয় পাচ্ছে। তোর বাবাকে একটু কষ্ট করে নিয়ে আয়। শফিক বলল, বাবা এসেছে এই খবর তুমি কোথায় পেয়েছ? কপাল পোড়া আমাকে বলেছে। কুকুরটা তোমাকে বাবার সংবাদ দিয়েছে? হুম। শফিক শীতল গলায় বলল, এক কাজ করো, কুকুরের গলায় হারিকেন ঝুলিয়ে দাও। সে বাবাকে পুল পার করে নিয়ে আসুক। জুবেদা খানম ক্ষীণ গলায় অনুনয়ের ভঙ্গিতে বললেন, বাবা জানা, মায়ের অনুরোধটা রাখ। মার কথাটা শুনে শফিক বলল, মা তোমার কথা আমি 100 বার শুনতে, কুকুরের কথা শুনবো না। কুকুরের কথায় ঝড় বৃষ্টি রাতে কাঠুর ব্রিজের কাছে যাব না। জুবেদা বলল, মানুষটা ভূতের ভয়ে অস্থির হয়ে আছে। কাঠের ব্রিজ পার হতে পারছে না। ভূত বলে কিছু নেই মা।
ভূত গ্রামের দুর্বল মানুষের কল্পনা। মাথা নেই একটা, কাঠের পুলে বসে থাকে। নিশিরাতে কেউ ফুল পার হতে গেলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এইসব হলো গল্প। জুবেদা বললেন, বাবারে, কয়েকজন তো, আচ্ছা না, দুজন। তার পা পিছলে খালে পড়ে। আমি নিশিরাতে অনেকবার পুল পার হয়েছি। আমি মাথা কাটা ভূত দেখি নাই। ভূত প্রেত সবার কাছে যায় না, কারো কারো কাছে যায়। মা, ঘুমাও তো। শফিক কাতারে নিচু ঢুকিয়ে বাক্যরমের ইতি করল। সেই রাতে তার ভালো ঘুম হলো। ঘুম ভাঙল লোকজনের হইচই, চিৎকারের শব্দে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।